নমস্কার। আজকের আলোচনাটা একটা দারুণ বইকে ঘিরে, এখার্ট টোলের দি পাওয়ার অফ নাও। হ্যাঁ, নমস্কার। এই বইটা তো বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষের চিন্তা ভাবনাকে নাড়া দিয়েছে। একদম। আমাদের চারপাশে এত ব্যস্ততা, এত চিন্তা, মনে হয় যেন বর্তমান মুহূর্তটা সবসময় হাত ফসকে যাচ্ছে। ঠিক। আর তোল বলছেন এই হারিয়ে যাওয়া বর্তমানেই নাকি লুকিয়ে আছে আমাদের সবথেকে বড় শক্তি। ঠিক তাই। আজ আমরা এই বইটারই কিছু মূল ধারণা নিয়ে কথা বলবো। লক্ষ্যটা হলো বর্তমানে বাঁচার শক্তিটা আসলে কি সেটা একটু সহজ করে বোঝা। আচ্ছা, প্রথমেই আসি, এই যে এত মানসিক চাপ, এত যে অস্থিরতা, টোল এর কারণটা কোথায় খুঁজে পান? এর গোড়াটা কোথায়? খুব জরুরি একটা প্রশ্ন। দেখুন, টোলের মূল বক্তব্য হলো আমাদের বেশিরভাগ দুঃখ কষ্টের জন্ম হয় বর্তমানে বাঁচতে না পারার যে অক্ষমতা, সেখান থেকে। বর্তমানে বাঁচতে না পারা। হ্যাঁ, আমাদের মনটা কি করে? হয় অতীতে ঘটে যাওয়া কিছু নিয়ে ভাবে, আফসোস করে, বিশ্লেষণ করে, অথবা ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে, কি হবে, কি করা উচিত। নয়তো ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ বা পরিকল্পনায় ডুবে থাকে। অথচ দেখুন, জীবনটা কিন্তু ঘটছে ঠিক এই মুহূর্তে, এই এখনে। এই যে বর্তমানে না থাকা, অতীত বা ভবিষ্যতে হারিয়ে যাওয়া, এই ফাঁকটাই টোলের মতে আমাদের অসুখের মূল কারণ। আর তিনি ওই পেইন বডি বা অতীতের জমে থাকা মানসিক কষ্টের একটা ধারণার কথাও বলেন, তাই না? হ্যাঁ, বলেছেন। এটা কি শুধুই পুরনো দিনের স্মৃতি, নাকি তার চেয়েও বেশি কিছু? এটা কিভাবে কাজ করে আমাদের অজান্তেই? এটা আসলে শুধু স্মৃতিচারণ নয়, তার চেয়েও অনেক গভীর। পেইন বডি হলো বলতে গেলে আমাদের প্রত্যেকের ভেতরে জমে থাকা অতীতের সমস্ত মানসিক কষ্ট, যেমন দুঃখ, ভয়, রাগ, অপমান। এই সব কিছুর একটা সম্মিলিত শক্তিক্ষেত্র। এটা অনেকটা ভেতরে পুষে রাখা কষ্টের মতো, যার সুযোগ পেলেই বেরিয়ে আসে। সুযোগ পেলে ধরুন, অফিসের কোনো একটা ছোট্ট ঘটনা বা প্রিয়জনের কোনো সাধারণ কথা, হঠাৎ করে পুরনো কোনো কষ্ট বা নিরাপত্তাহীনতা জেগে উঠল, আর আমরা হয়তো খুব তীব্র প্রতিক্রিয়া করে ফেললাম, যা ওই পরিস্থিতির সাথে ঠিক মানানসই নয়। হ্যাঁ, এরকম তো হয়। এটাই পেইন বডির কাজ। এটা অতীতের আবেগকে বর্তমানে নিয়ে আসে, আর আমাদের চিন্তা, অনুভূতি, এমনকি আচরণকেও নিয়ন্ত্রণ করে ফেলে, প্রায়শই আমাদের অজান্তে। তার আমরা অনেক সময় বর্তমান ঘটনার প্রতি প্রতিক্রিয়া করি না, বরং অতীতের ওই জমে থাকা ব্যথার প্রতি প্রতিক্রিয়া করি। আচ্ছা, বেশ জটিল ব্যাপার তো। তাহলে এই চক্রটা ভাঙার উপায় কি? কিভাবে ফেরা যায় বর্তমানে? এই পেইন বডির প্রভাব থেকে বের হওয়া যায় কিভাবে? টোল বলছেন, মুক্তির পথ আসলে একটাই। সেটা হলো বর্তমান মুহূর্তের শক্তিকে চেনা, স্বীকার করা এবং তাকে ব্যবহার করা। বর্তমান মুহূর্তের শক্তি? হ্যাঁ, কারণ এখন এই মুহূর্তটাই একমাত্র বাস্তব সময়, যা আমাদের হাতে আছে। ভেবে দেখুন, অতীত তো চলে গেছে, ওটা স্মৃতি মাত্র। আর ভবিষ্যৎ, সেটা তো এখনো আসেনি, ওটা শুধুই কল্পনা। ঠিক। তাই যখন আমরা সচেতনভাবে আমাদের মনোযোগ বর্তমানে নিয়ে আসি, হয়তো আমাদের শ্বাসের আনাগোনার দিকে, বা শরীরে কি অনুভূতি হচ্ছে সেই দিকে, অথবা চারপাশের শব্দ, গন্ধ, দৃশ্য, তখন মনের যে অবিরাম বকবকানি, সেটা একটু শান্ত হয়। আচ্ছা। আর তখনই আমরা অতীতের বোঝা আর ভবিষ্যতের উদ্বেগ থেকে খানিকটা মুক্তি পাই, বর্তমানে স্থিত হই। এখানেই কি তিনি থাকা, বিইং আর করা, ডুইং এর ওপর জোর দেন? আমরা তো সারাক্ষণ কিছু না কিছু করছি, কাজ করছি, ভাবছি, পরিকল্পনা করছি। হ্যাঁ হ্যাঁ। তাহলে এই থাকা বলতে তিনি ঠিক কি বোঝাতে চাইছেন? এটা কি নিষ্ক্রিয় হয়ে যাওয়া? না, নিষ্ক্রিয়তা নয়। দেখুন, করা বা ডুইং হলো মূলত লক্ষ্যকেন্দ্রিক। আমরা কোনো একটা ফল পেতে চাই, কোনো কিছু অর্জন করতে চাই, কোথাও পৌঁছতে চাই। আমাদের মনোযোগ থাকে ফলাফলের উপর। এটা জীবনে জরুরি অংশ, অবশ্যই। কিন্তু থাকা বা বিইং হলো সেই ফলাফলের চিন্তা থেকে একটু সরে এসে শুধু নিজের অস্তিত্বকে অনুভব করা। এই মুহূর্তে আমি আছি, এই অনুভূতিটা। এটা অনেকটা ধরুন নদীর স্রোতের সাথে লড়াই না করে নিজেকে ভাসিয়ে দেওয়া। ওহ, আচ্ছা। যেখানে শক্তিটা লড়াইয়ে নষ্ট না হয়ে বরং জীবনের যে প্রবাহ, সেটাকে অনুভব করা যায়।
এই থাকার অবস্থায় বাইরের পরিস্থিতি যেমনই হোক না কেন ভেতরে একটা গভীর শান্তি, একটা স্থিরতা খুঁজে পাওয়া সম্ভব। কিন্তু কিন্তু এই বর্তমানে থাকা, মনটাকে শান্ত রাখা, এটা তো বেশ কঠিন মনে হয়। মন তো স্ট্যান্ডিং চলতেই থাকে, কিছু না কিছু ভাবতেই থাকে। হ্যাঁ, কঠিন তো বটেই। এর প্রধান বাধাটা কোথায়? কেন পারি না আমরা সহজে বর্তমানে থাকতে? টোলের মতে এর প্রধান বাধা হল আমাদের ইগো বা অহংবোধ। ইগো, আমরা সবাই এই শব্দটা শুনেছি, কিন্তু টোল এটাকে কিভাবে ব্যাখ্যা করেন? দেখুন, ইগো হলো আমাদের মনের তৈরি একটা মিথ্যা আত্মপরিচয়। এটা তৈরি হয় আমাদের চিন্তা, আমাদের বিশ্বাস, স্মৃতি, আমাদের সামাজিক পরিচিতি, পড়াশোনা, চাকরি, সাফল্য, ব্যর্থতা, এই সব কিছুর একটা সমষ্টি দিয়ে। মানে আমি বলতে আমরা যা বুঝি। হ্যাঁ, অনেকটা তাই। কিন্তু এটা আসল আমি নয়। ইগো সবসময় নিজেকে অন্যদের থেকে আলাদা, বিশেষ এবং সুরক্ষিত প্রমাণ করতে চায়। আর এর জ্বালানি আসে ভয় থেকে, নিরাপত্তাহীনতা থেকে, আর সবকিছু নিয়ন্ত্রণের একটা আকাঙ্ক্ষা থেকে। একটা উদাহরণ দিলে ভালো হয়। ধরুন, রাস্তায় গাড়ি চালাতে গিয়ে কেউ হয়তো একটু বেকায়দায় ওভারটেক করলো বা জোরে হর্ন দিল। আমাদের ভেতরে যে তীব্র রাগ বা বিরক্তি তৈরি হয়। হ্যাঁ, হয়তো মনে হয় যেন ব্যক্তিগতভাবে অপমান করলো। ঠিক, ওই প্রতিক্রিয়াটা আসছে ইগো থেকে। ইগো মনে করছে আমাকে আক্রমণ করা হয়েছে, আমার অধিকার খর্ব হয়েছে, তাই তাকে নিজেকে রক্ষা করতে হবে। সে বর্তমান পরিস্থিতিকে দেখছে না, সে তার নিজের নিরাপত্তাহীনতাকে দেখছে। আচ্ছা, তাহলে এই ইগো আর আমাদের আসল সত্তা বা প্রকৃত সত্তা, এরা এক নয়? একেবারেই এক নয়। টোল বলছেন, ইগো হলো মনের তৈরি একটা সীমাবদ্ধ কাঠামো। এটা অনেকটা পোশাকের মতো, যা আমরা পরে থাকি, কিন্তু আমরা তো শুধু পোশাকটা নই, তাই না? না, তা তো নই। আমাদের প্রকৃত সত্তা হল সেই গভীর, শান্ত, অপরিবর্তনীয় সচেতনতা, যা এই ইগো, এই চিন্তা, এই আবেগ, এই শরীরের উত্থান পতন সব কিছুকে নীরবে দেখছে, কোনো বিচার ছাড়া শুধু পর্যবেক্ষণ করছে। সাক্ষী চৈতন্য যাকে বলে। একদম, অনেকটা আকাশের মতো, যেখানে ইগো, চিন্তা, আবেগের মেঘ আসে আর যায়, কিন্তু আকাশটা একই রকম থাকে। ইগোর প্রভাব থেকে যখন আমরা একটু মুক্ত হতে পারি, তখনই এই গভীরতর, শান্ত সত্তার সাথে আমাদের সংযোগ ঘটে। তার মানে মনকে শত্রু ভাবার কোনো কারণ নেই, বরং মন কিভাবে কাজ করে সেটা বুঝে, হ্যাঁ, তার সাথে যে আমরা একাত্ম হয়ে যাই, সেই একাত্মতাটা ভাঙতে হবে। একদম ঠিক বলেছেন। মন অসাধারণ শক্তিশালী একটা যন্ত্র। সমস্যাটা তখনই হয় যখন আমরা মনে করি আমি আমার চিন্তা, বা আমি আমার রাগ বা দুঃখ। টোল শেখাচ্ছেন চিন্তার দাস না হয়ে চিন্তার পর্যবেক্ষক হতে। পর্যবেক্ষক কিভাবে? যখন আমরা ভেতরের চিন্তাগুলোকে কেবল মেঘের মতো আসতে আর যেতে দেখি, কোনোটাকে আঁকড়ে না ধরে, কোনোটার সাথে লড়াই না করে, কোনো বিচার বা বিশ্লেষণ ছাড়া, তখন আমরা বুঝতে পারি আমরা ওই চিন্তাগুলো নই, আমরা হচ্ছি সেই যে দেখছে। এই দেখার ক্ষমতাই আমাদের মনের ঊর্ধ্বে নিয়ে যায়। আর এখানেই কি ওই মাইন্ডফুলনেস বা ধ্যানের মতো অনুশীলনগুলো কাজে আসে, সচেতনতা বাড়ানোর উপায় হিসেবে? অবশ্যই। মাইন্ডফুলনেস মানেই তো হলো ইচ্ছাকৃতভাবে, মনোযোগ সহকারে এবং কোনো রকম বিচার না করে বর্তমান মুহূর্তে যা ঘটছে সেটাকে লক্ষ্য করা। সেটা হতে পারে নিজের শ্বাস, শরীরের অনুভূতি বা বাইরের শব্দ। আর ধ্যান এই সচেতন পর্যবেক্ষণ ক্ষমতা বাড়াতে দারুণভাবে সাহায্য করে। নিয়মিত অনুশীলনের মাধ্যমে আমরা মনের ভেতরে সেই কোলাহল ভেদ করে ভেতরের নীরবতা এবং জ্ঞানের সাথে পরিচিত হতে পারি, যে জ্ঞানটা ইগোর হইচইয়ের আড়ালে ঢাকা পড়ে থাকে। তাহলে সব মিলিয়ে টোলের মূল বার্তাটা দাঁড়াচ্ছে, আমরা আমাদের এই অস্থির মন, এই পরিবর্তনশীল আবেগ বা এই ইগোর সমষ্টি নই, আমরা তার চেয়েও অনেক গভীর কিছু। হ্যাঁ, ঠিক তাই। আমরা হলাম সেই শুদ্ধ, শান্ত সচেতনতা বা কনশাসনেস, যার উপস্থিতিতে জীবনের এই সমস্ত অভিজ্ঞতা ঘটছে। যখন আমরা এই প্রকৃত সত্তার সাথে একটু একটু করে যুক্ত হতে শিখি, তখন বাইরের পরিস্থিতি যাই হোক না কেন, ভেতরের ভয় বা অভাববোধের জায়গা নেয় শান্তি, ভালোবাসা এবং জীবনের একটা গভীরতর অর্থ খুঁজে পাওয়ার অনুভূতি। বাহ! তখন জীবনের উদ্দেশ্য আর বাইরে থেকে খুঁজতে হয় না, সেটা ভেতর থেকেই উচ্চারিত হয়। সত্যিই অন্যরকম একটা দৃষ্টিকোণ। মানে সংক্ষেপে বললে, এই ইগোর ফাঁদগুলো চিনে
সচেতনভাবে বর্তমানে ফিরে আসার অভ্যাস করে এবং নিজের ওই গভীরতম সত্তার সাথে যুক্ত হওয়াই হলো শান্তি আর পরিপূর্ণতার পথে যাত্রা। একেবারে ঠিক। আর এটা শুরু করার জন্য কোনো বিশাল আয়োজন বা কঠিন সাধনার দরকার নেই। টোল বারবার বলেন, দৈনন্দিন জীবনের খুব সাধারণ ছোট ছোট মুহূর্তে এই সচেতনতা ফিরিয়ে আনার অভ্যাস করতে। যেমন ধরুন, খাওয়ার সময় শুধু খাবারের স্বাদ আর গন্ধটার দিকে মনোযোগ দেওয়া, অথবা দাঁত মাজার সময় ব্রাশের ছোঁয়াটা অনুভব করা, হাঁটার সময় পায়ের নিচের মাটিটা অনুভব করা, বা কাজের ফাঁকে শুধু কয়েকটা মুহূর্ত চোখ বন্ধ করে নিজের শ্বাসের দিকে মনোযোগ দেওয়া। এই অতি সাধারণ ছোট ছোট পদক্ষেপগুলোই ধীরে ধীরে বড় পরিবর্তন আনে। দারুণ, খুব সহজ কিন্তু শক্তিশালী একটা উপায় মনে হচ্ছে। আজকের আলোচনাটা এখানেই শেষ করতে হচ্ছে, তবে শ্রোতাদের জন্য শুধু একটা ভাবনা হয়তো রেখে যাওয়া যায়। হ্যাঁ, নিশ্চয়ই। এই মুহূর্তে এই ব্যস্ত জীবনের মাঝে নিজের জীবনে একটুখানি সচেতনতা আর বর্তমান মুহূর্তের ছোঁয়া আনার জন্য ছোট্ট সহজ একটা পদক্ষেপ কি নেওয়া যেতে পারে, শুধু এটুকু ভাবা। খুব সুন্দর।